বিএনপির পতনতির নিকটে চলে এসেছে। হ্যাঁ, জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সংসদ থেকে দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করার পরে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি সাংবাদিকদের বলেন যে এইবার আমরা কি করি আপনারা দেখেন। এবং তিনি বলেন যে যেহেতু সরকারি দল গণভোটকে এখন পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে না, তার মানে এই স্বীকৃতি নেওয়ার জন্য 70% গণভোটের মানুষকে নিয়ে 70% মানুষের রায়কে নিয়ে আমরা আবার আন্দোলনের ডাক দিব। যে আন্দোলনের ফল হিসেবে আজকে কিন্তু 11 দলীয় জোট আন্দোলন শুরু করে দিয়েছে। এখন এই আন্দোলনের সাথে ওই 70% গণভোটকারী সাধারণ জনগণ যদি একবার নেমে আসে তাহলে হয়তো সরকারি দলের পক্ষে তাদের ক্ষমতা টিকিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে যাবে। আপনাদের হয়তো একটা কথা মনে আছে যে উসমান হাদি কিন্তু বলেছিল যে বিএনপি যদি তাদের ঐতিহ্য ধরে রাখতে না পারে, বিএনপি যদি খালেদা এবং জিয়াউর রহমানের সেই নীতি এবং আদর্শ ধরে না রাখতে পারে, তাহলে হয়তো তারা 3 বছরের সরকার রানিং করতে পারবে না। আবার তারা যদি জনগণের রায়কে কখনো উপেক্ষা করে তাদের নিজেদের মতো রায় তৈরি করে, তাহলে তারা সর্বোচ্চ 2 বছর তাদের সরকার রানিং করতে পারবে। এই ধরনের কথা কিন্তু উসমান হাদি বলে গেছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপি আসলে কি জনগণের রায়কে উপেক্ষা করছে? যত 70% মানুষ গণভোটকে হা দিয়েছে এবং তারেক রহমান নিজেও ক্যাম্পেইন করতে গিয়ে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু এখন নির্বাচনের পরে সংসদ তৈরি হওয়ার পরে এখন সরকারি দল থেকে কেন গণভোটের পক্ষে বিভিন্ন যুক্তি দেখানো হচ্ছে যে গণভোটের কোনো আইনি ভিত্তি নাই, যার জন্য গণভোট এখন আমরা মানছি না। আর যার জন্য এখন বিএনপি চাচ্ছে যেহেতু একটা সরকার গঠন হয়ে গেছে, তাই সবার সাথে আবার নতুন ভাবে আলোচনা করে এই গণভোটটা কিভাবে কার্যকারী করা যায় সেটা নিয়ে। কিন্তু জামাত এবং এনসিপির কথা আর কোনো আলোচনা হবে না, যেখানে 70% মানুষ গণভোটে হা দিয়েছে এবং আপনারাও যেহেতু হা ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন, এখন গণভোটের পক্ষে বা বিপক্ষে কিসের এত আলোচনা? তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সংসদের প্রথম অধিবেশনে এই জুলাই এবং গণভোট নিয়ে এখন পর্যন্ত তর্ক বিতর্ক চলেই যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ফাইনালি কোনো আউটপুট আসেনি। আর যার ফলস্বরূপে জামাত এবং এনসিপি কিন্তু তারা নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। তবে আমরা মনে করি এই আন্দোলন যদি তারা চালিয়ে যায় তাহলে বাংলাদেশ কখনোই স্থির থাকবে না, একটা অস্থিতিশীল দেশে আবার রূপান্তর হয়ে যাবে। কারণ দেখেন যে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হলো, আবার নতুন ভাবে নির্বাচন হলো, নতুন ভাবে সরকার হলো। এই নতুন ভাবে সরকার হওয়ার পরেও যদি আবার কোনো দল আবার আন্দোলনে মেতে ওঠে, তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল থাকার কোনো প্রশ্নই আসে না। তাই দেশের স্বার্থে, দশের সাথে, আমাদের সাধারণ মানুষের স্বার্থে আপনারা এই আন্দোলনগুলো বর্জন করে সংসদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো হচ্ছিল সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে একটা আউটপুট আপনারা বের করেন। তাছাড়া যদি আবার আন্দোলন করেন, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এখন যেমন বাংলাদেশের তেল নিয়ে যে ভোগান্তির শিকার হচ্ছে, এই ভোগান্তির যে শেষ কোথায় সেটা আমরা জানি না। আবার যদি আন্দোলন হয়ে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে, যেসব পোলাপাইন স্কুলে লেখাপড়া করতেছে, এদের জীবনের কি হবে একটাবার ভেবে দেখেছেন? তাই আমরা কোনো অস্থিতিশীল দেশ চাই না, আমরা চাই সুন্দর একটা দেশ যেখানে বিরোধী দল, সরকারি দল, সাধারণ জনগণ সবাই আপামর জনতা মিলে একটা সুন্দর দেশে আমরা উপভোগ করতে পারি।